বাংলাদেশের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। শেখ হাসিনার প্রণীত যে বিধিবিধান, শেখ হাসিনার প্রণীত যে আইন কানুন, সেগুলোর ভিত্তিতেই এখনো বাংলাদেশ পরিচালিত হচ্ছে। এমনকি ইন্টারিম চালিত হচ্ছে। তাদের ভিতরে যত আইন কানুন যা কিছু সব শেখ হাসিনার আমলের আইন কানুন। বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। তিনি কি আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে চান? ডক্টর ইউনূসের পর দেশের দায়িত্ব আওয়ামী লীগের কাঁধে। অজিত দোভালের সাথে শেখ হাসিনা ফোন আলাপ হয়েছে, কারণ খালেদা জিয়া আজকে বাংলাদেশে এসে পৌঁছেছে। এখন কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে ইন্ডিয়া, তার প্রক্রিয়া আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কাতার সফরে গিয়ে এক গোপন বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। নির্বাচন যদি এই সরকারের কাছ থেকে আদায় করতেই হয়, রাজপথ ছাড়া বিএনপির আর কোনো বিকল্প নেই। তারেক রহমান কেন দেশে আসছেন না, কি কারণে আসছেন না, সবগুলো মামলা থেকে খালাস পাওয়ার পরেও তার এই দেশে না আসাটা মানুষের মনে অনেক রহস্যের সৃষ্টি করছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে নতুন দল জাতীয় ঐক্য এবং সংহতি পরিষদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। বাংলাদেশের ইন্টারিম যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটাই কিন্তু সংবিধান অনুযায়ী অবৈধ। এবং বাংলাদেশের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। শেখ হাসিনার প্রণীত যে বিধিবিধান, শেখ হাসিনার প্রণীত যে আইন কানুন, সেগুলোর ভিত্তিতেই এখনো বাংলাদেশ পরিচালিত হচ্ছে। এমনকি ইন্টারিম চালিত হচ্ছে। তাদের ভিতরে যত আইন কানুন যা কিছু সব শেখ হাসিনার আমলের আইন কানুন। ৭২ সংবিধানের অধীনে বর্তমানে যে রাষ্ট্র চালিত হচ্ছে, সে ৭২ সংবিধানের নিয়ম অনুযায়ী বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখন পর্যন্ত শেখ হাসিনাই। এবং এই আইনের কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত শক্তভাবে কেউ দাঁড় করাইতে পারে নাই। না পারছে আমাদের আইন মন্ত্রণালয়, না পারছে ইন্টারিমের যে প্রধান উপদেষ্টা উনি, না পারছে যে আন্দোলনকারী ছাত্ররা, তাদের যে রাজনৈতিক দল তারা, এমনকি সমন্বয়করা, কেউই কিন্তু এটার সুনির্দিষ্ট ব্যাখ্যা দাঁড় করাইতে পারে নাই। তারা কথায় কথায় একটাই বলে যে বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে। এখন বিপ্লবের ব্যাখ্যাটা আসলে কি সেটাও তো জানতে হবে। এটা কি আসলে বিপ্লব ছিল? কেউ বলতেছে গণ অভ্যুত্থান, কেউ বলতেছে ষড়যন্ত্র, কেউ বলতেছে যে এটা কোটা আন্দোলন। আসলে এটা কি ছিল, এই বিষয়টা এখন পর্যন্ত রহস্যে ঘেরা রয়ে গেছে। এখন শেখ হাসিনা যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটা তো শুধু আমরা বলি না, এটা বহির্বিশ্ব বলে, এটা ভারত বলে, এটা এমনকি আন্দোলনকারীদের যে ইনফ্লুয়েন্সার, যে ফরহাদ মাজহার, যাকে রাষ্ট্রচিন্তক বলা হয়, যিনি রাষ্ট্র নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন, এমনকি আন্দোলনকালীন সময়টাতে উনি ছাত্রদেরকে নানা ধরনের বুদ্ধি পরামর্শ দিয়ে আন্দোলনটাকে বেগবান করছিলেন, সেই ফরহাদ মাজহারও এখন বলতেছেন যে ৭২ সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। আসেন আমরা একটু শুনি, যে আমরা একটা পত্রিকার প্রতিবেদন পড়ি যে ফরহাদ মাজহার সাহেব আসলে কি বলছিলেন। এটা চ্যানেল 24 এর একটা প্রতিবেদন। এখানে ফরহাদ মাজহার সাহেব 4 তারিখের নিউজ, যদিও এটা চ্যানেল 24 এর একটা প্রতিবেদন, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজহার বলেছেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আইনের দিক থেকে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, কারণ আপনারা সংবিধান বাতিল করেন নাই। শেখ হাসিনা যে প্রেসিডেন্ট নিয়োগ দিয়ে গেছে, আপনারা কি তাকে সরিয়েছেন? সরাননি। তাহলে কেন আপনারা বলছেন যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী না? টাঙ্গাইল শহরের একটা জায়গায় উনি এই বক্তব্যটা দিয়ে গেছে। পরবর্তীতে গত সপ্তাহে উনি প্রেস ক্লাবের একটা সংবাদ সম্মেলনেও একই রকমের বক্তব্য দিচ্ছেন যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখন পর্যন্ত সংবিধান অনুযায়ী শেখ হাসিনাই, কারণ ৭২ সংবিধান বলবৎ আছে। এবং ৭২ সংবিধান যদি আমরা মানি, সেক্ষেত্রে আমাদের যে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু সংবিধান অনুযায়ী অবৈধ। সেক্ষেত্রে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী আর ইউনূস সরকার অবৈধ, এটা আমাদের সংবিধান সাক্ষ্য দিচ্ছে। শেখ হাসিনার প্রণীত বিধিবিধান অনুযায়ী যেহেতু এখনো রাষ্ট্র চালিত হচ্ছে, যেহেতু ৭২ সংবিধান এখনো বলবৎ আছে, সেহেতু শেখ হাসিনাও এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। এবং এইটা বিশ্বের যে কোনো রাষ্ট্র এইভাবে বিষয়টা চিন্তা করবে। আইনের কোনো ফাঁকফোকর নাই আপনাদের জন্য। আপনারা আইনগতভাবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনারা নিজেদের প্রণীত নীতিমালা দিয়ে, নিজেদের মন গড়া কথাবার্তা দিয়ে কিন্তু আইনকে আপনারা যথোপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে, যেহেতু আইন অন্ধ, যথোপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে আইনে আপনারা এটা প্রমাণ করতে হবে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী না। যেহেতু নিয়ম অনুযায়ী এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেহেতু সেই নিয়ম অনুযায়ী এই যে ইন্টারিম গভর্নমেন্ট, যেহেতু ৭২ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে, এবং ইন্টারিম বলতে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো শব্দ ৭২ সংবিধানে নাই। সেক্ষেত্রে জোরপূর্বক দেশের বৈধ প্রধানমন্ত্রীকে হটিয়ে ক্ষমতা দখলের দায়ে
বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যে শাস্তির বিধান রাখা হয়েছে, সেই শাস্তির বিধান অনুযায়ী কিন্তু আমাদের বর্তমান যে ইন্টারিমের যারা কর্তা ব্যক্তি, যারা এই ইন্টারিমটা চালনা করছেন, পরিচালিত যাদের হাত দিয়ে, তারা কিন্তু এই আইনের অধীনেই বিচারের আওতায় চলে আসেন। তারা আইন অনুযায়ী তারা এখনো অপরাধী। তারা জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখল করছে এবং জোরপূর্বক দেশের একজন প্রধানমন্ত্রীকে দেশ থেকে বিতাড়িত করছে। সংসদ ভাঙার কোনো ইখতিয়ার তাদের না থাকলেও তারা সেই সংসদ বিলুপ্ত করে দিচ্ছে। এই যে ধারাগুলো, এই যে বক্তব্যগুলো, এগুলা কিন্তু কেউই খণ্ডাইতে পারে নাই। গায়ের জোরে অনেক কিছু বলা যাইতে পারে, কিন্তু আইন অনুযায়ী কি আপনারা শেখ হাসিনাকে অস্বীকার করতে পারবেন? এইটা তো আপনাদের যারা এখন ইনফ্লুয়েন্সার তারাই এখন বলে শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, কারণ আপনারা 72-এর সংবিধান বিলুপ্ত করতে পারেন নাই, আপনারা সংবিধান সংশোধন করতে পারেন নাই, সেই রাইটস আপনাদের নাই। সুতরাং আপনারা যে 72-এর সংবিধানের অধীনে শপথ নিয়ে সরকার চালিত করছেন, সরকার পরিচালনা করছেন, সেই 72-এর সংবিধান অনুযায়ী আপনারা অবৈধ, এবং সেই 72-এর সংবিধান অনুযায়ী শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। তিনি কি আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে চান? বিষয়টি ঘিরে চলছে নানা গুঞ্জন। কি বললেন তিনি, বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। যে সরকার উন্নয়নে অবদান রেখেছে তাদের আবারও ক্ষমতায় আসা উচিত। সেনাপ্রধানের এমন বক্তব্যকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। সেনাপ্রধানের এমন মন্তব্যকে সমর্থন জানিয়েছে আওয়ামী লীগের সমর্থকেরা, কিন্তু বিরোধী পক্ষ এবং ছাত্র জনতা মনে করছেন একজন সেনাপ্রধানের কাছ থেকে এমন রাজনৈতিক মন্তব্য কাম্য নয়। এদিকে সেনাবাহিনীর সদর দপ্তর থেকে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেওয়ার কথা জানিয়েছে সেনা দপ্তর। অজিত দোভালের সাথে শেখ হাসিনা ফোন আলাপ হয়েছে, এটা খুব গুরুত্ব বহন করে, কারণ এই সময় এই ফোন আলাপটা খুবই গুরুত্ব বহন করে, কারণ খালেদা জিয়া আজকে বাংলাদেশে এসে পৌঁছেছে। এখন কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে ইন্ডিয়া, তার প্রক্রিয়া আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। এখন কিভাবে পাঠাবে, বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি আবার আগের মতো স্টার্ট হবে, রাজপথের রাজনীতি, এবং আওয়ামী লীগ সংগঠিত হবে শেখ হাসিনার নেতৃত্বে। অনেক বিষয় আলোচনা হয়েছে, সকল কিছু তো আর মিডিয়াতে আসবে না, এবং অজিত দোভাল খোলাসাভাবে অনেককেই বলবে না। কিন্তু এই যেখান থেকে আমি খবরের নিশ্চয়তা পেয়েছি বা যে তথ্যগুলো পেয়েছি, সেখানে তারা 3টা বিষয় আমাকে বলেছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাংলাদেশে এখন আওয়ামী লীগের যে অবস্থা আছে, এই অবস্থায় শেখ হাসিনা কি দেশে ফিরে আসতে পারবে, এবং শেখ হাসিনা দেশে ফিরে আসলে তার কর্মীরা তাকে কি বিমানবন্দরে খুব স্ট্রংলি সম্বোধনা দিতে পারবে। এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হয়েছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কোন অংশ আওয়ামী লীগকে চাই আবার রাজনীতিতে প্রত্যাবর্তন হতে, ওই বিষয় নিয়েও একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছে অজিত দোভাল। কিন্তু এই বিষয়গুলো তো আর উনি খোলাসাভাবে বলবেন না কি আলোচনা করেছে। আরেকটি বিষয় আলোচনা করেছে যে বাংলাদেশের মধ্যে এখন উগ্রবাদ, জঙ্গি গোষ্ঠী যাদের আস্ফালন ঘটেছে, তাদের বিরুদ্ধে যদি শেখ হাসিনা আবার ক্ষমতায় আসে কি কি পদক্ষেপ নিবে এবং কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। কারণ আগামীতে যদি শেখ হাসিনা কখনো ক্ষমতায় আসে, বাংলাদেশের জঙ্গিবাদ বলতে কিছু থাকবে না, এটা আপনারা লিখে রাখেন। ক্লিন সুইপ করে ফেলবে, এটা 100%, যেটা এই 16 বছর পারে নাই। বাংলাদেশ আওয়ামী লীগ তারা 7 বছর 10 বছর পর ক্ষমতায় আসে, 1 বছরের মধ্যে সেটা করে দেখাবে। আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশের বুকে যে সব এখন কথিত কিংস পার্টি হয়েছে, তাদের নাম নিশানা থাকবে না, চিরতরে মুছে যাবে। আরো অনেক ব্যাপার এখানে আলোচনা হয়েছে। মেইন ফোকাস দেওয়া হয়েছে কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার পাঠানো যায়, এবং সেই প্রসেস তৈরি অলরেডি শুরু হয়ে গিয়েছে। খালেদা জিয়া আসা মানি শেখ হাসিনা ফিরে আসার ইঙ্গিত। আমি আরেকটি ভিডিওতে বলেছিলাম, সকালেই দিয়েছিলাম, যে শেখ হাসিনার ফিরে আসা, খালেদা জিয়ার ফিরে আসা, বা খালেদা জিয়ার ফিরে আসা বা শেখ হাসিনার ফিরে আসা একই সুতো গাথা। এটাই হচ্ছে মেইন থিম। কারণ খালেদা জিয়া ফিরে এসে এখন রাজনীতি স্টার্ট করা মানে আরেকটা বিরোধী শক্ত পার্টি দরকার। এখন বাংলাদেশের বিরোধী কোনো শক্ত দল নেই, তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন দরকার, তাহলে শেখ হাসিনা ফিরে আসবে। কারণ নির্বাচনমুখী হতে হলে এই দুইটা দলের জমজমাট মাঠের রাজনীতি প্রতিযোগিতা শুরু হতে হবে। প্রতিযোগিতা রাজনীতি থাকবে, কিন্তু প্রতিহিংসা নয়। প্রতিহিংসা 8 মাসে অনেক হয়েছে, এখন রাজনৈতিক প্রতিযোগিতা দরকার। সেই কারণে ইন্ডিয়া যা কিছু করার তার প্রক্রিয়া শুরু করে দিয়েছে, এবং অজিত দোভালের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। বাংলাদেশে এই কোরবানের ঈদের পরেই দেখবেন রাজনীতি অ্যাক্টিভিটিস অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। মাঠের রাজনীতিতে দুটা দলই সক্রিয় থাকবে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর কোন দলের অস্তিত্ব থাকবে না, এটা 100%। এখন হয়তো ডক্টর ইউনূস আছে, জামাত লাফাচ্ছে, এনসিপি লাফাচ্ছে, এদের কোনো কর্মী সমর্থক খুবই কম, এদের ভোটারও কম। এরা এখন প্রশাসন নিয়ে একটু লাফালাফি করতেছে, এটা আর বেশি দিন থাকবে না, এটা লিখে রাখেন, এটা 100% লিখে রাখেন। ইন্ডিয়া তাদের খেলা শুরু করে দিয়েছে। ভিতরে অনেক কিছু খেলা রেডি ছিল, আপনারা সেটা বুঝতে পারেন না, আমরা হয়তো বুঝতে পারি না। আমরা পাকিস্তান আর ইন্ডিয়ার ওয়ারের দিকে মনোযোগী ছিলাম, কিন্তু ইন্ডিয়া চাণক্যনীতি রাজনীতি করে, ওরা ওদের কাজ ঠিকই ভিতরে ভিতরে করে রেখেছে, জাস্ট
ফিনিশিং দেওয়াটা বাকি আছে। বিএনপি যতটা নরম সুরে, যতটা ভালো মন্দ বলে, যত সহজে নির্বাচন আদায় করার চেষ্টা করতে চাচ্ছে, ততটা সহজ তো নয়। এবং নির্বাচন যদি এই সরকারের কাছ থেকে আদায় করতেই হয়, রাজপথ ছাড়া বিএনপির আর কোনো বিকল্প নেই। এটি শুধু বিএনপি নয়, যারা মোটামুটি রাজনীতি সম্পর্কে কম বেশি ধারণা রাখেন তারাও বুঝে গেছেন। তাহলে তারেক রহমানের ফিরে আসাটা এই জন্য জরুরি ছিল যে তিনি সশরীরে বাংলাদেশে অবস্থান করলে, রাজপথে নামা লাগলে নেতাকর্মীদের মনোবল 1000 গুণ বেড়ে যেত। এটি আমার মনে হয়। তারেক রহমান কেন দেশে আসছেন না, কী কারণে আসছেন না, সবগুলো মামলা থেকে খালাস পাওয়ার পরেও তার এই দেশে না আসাটা মানুষের মনে অনেক রহস্যের সৃষ্টি করছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসার পর ডক্টর জাহিদ হোসেন, বিএনপির অন্যতম নেতা, তিনি বলেছেন তারেক রহমান ফিরে আসবেন সহসাই। এই কথাগুলো অনেক দিন ধরে শোনা হচ্ছে, এখনও বলা হচ্ছে, এবং যত বেশি বলা হবে তত বেশি মানুষের মনে সন্দেহ সৃষ্টি হচ্ছে যে বিষয়টি আসলে কি। এখন বিষয় হচ্ছে যে যেদিন খালেদা জিয়া ফিরে এলেন, অর্থাৎ মঙ্গলবার, তার একদিন আগে বিএনপির জন্য আরেকটি দুঃসংবাদ এলো। সেটি কেমন? সরকার তো নির্বাচন দিবে না, দিতে চাইছে না, নানান ধরনের টালবাহানা, নানান কথাবার্তা, অজুহাত। মির্জা রুহুল কবির রিজভী তো বলেই ফেলেছেন যে সংস্কারের নাম ধরে নির্বাচনে মোলা ঝুলিয়ে রাখা হয়েছে। তারেক রহমান যেখানে নিজে মন্তব্য করেছেন যে নির্বাচন চাওয়া যেমন একটা অপরাধ, এই সরকার তেমনই প্রমাণ করার চেষ্টা করছে। তো আর তো কিছু বলার নেই যে নির্বাচন আদায় করা কতটা কঠিন হবে। দুঃসংবাদ যেটি বলছিলাম, 5 আগস্টের পর থেকে গত 9 মাসে যুক্তরাষ্ট্র একবারের জন্য ন্যূনতম নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করেনি বর্তমান সরকারের উপরে। নির্বাচন নিয়ে আলোচনা করেছে, তারা বিষয়গুলো বোঝার চেষ্টা করেছে, কতক্ষণ এই সরকারকে তারা রাখতে পারবে,